সুরমা সমুদ্র দেখেনি, এবার পুজোর সময় তাই সুরেশের কাছে ধর্ণা দিয়ে পড়ল। দাদা দাদা আমাকে সমুদ্র দেখাও না। সুরেশ মাথা নেড়ে বলল, হ্যাঁ, এ যাত্রায় হলো না বোন। কেন দাদা? পুজোর ছুটি পাবো বটে, কিন্তু ছুটিতে কলকাতায় কাজ আছে রে। আমি বড় জোর হপ্তাখানেক বাইরে থাকতে পারি, কিন্তু কিন্তু সমুদ্র দেখতে গেলে পুরীতে যেতে হয়। হপ্তাখানেকের জন্য পুরীতে গিয়ে আর কি হবে, মজুরিতেই পোষাবে না। সুরেশের বন্ধু দীপক সেখানে বসেছিল। সে বলল, তা সমুদ্র দেখবার জন্য উড়িষ্যার মুল্লুকে ছুটতে হবে কেন? কারণ বাঙালির পক্ষে সেটাই হচ্ছে শর্টকাট, বুঝলি? দেখ সুরেশ, আমরা প্রায় কিন্তু ভুলেই যাই, সমুদ্রের স্পর্শ থেকে বাংলাদেশও কিন্তু বঞ্চিত নয়। হ্যাঁ দীপক, আমিও তা জানি, কিন্তু কাছাকাছি ভেতরে পুরীর মতো অন্য কোথাও যাত্রীদের থাকবার ব্যবস্থা নেই। দীপক বলল, সুরমা, পুরীর চেয়ে ঢের কাছে তুমি সমুদ্রকে পেতে পারো, বুঝলে? সুরমা সাগ্রহ হয়ে বলল, কোথায় দীপুদা? আরে কোথায় আবার, কাঁথিতে। আরে আমাদের দেশ কাঁথির কাছেই, বুঝলে? সেখান থেকে সমুদ্র দেখা যায়? আরে নিশ্চয়ই, নইলে আর বলছি কেন। আমরা এখন কলকাতার বাসিন্দা হয়েছি বটে, কিন্তু দেশের বাড়িখানা তো সেখানে রয়েছে। আর আমাদের পুরনো চাকর সনাতনের জিম্মায় পুরো বাড়িটাই আমি সঁপে দিয়ে এসেছি, বুঝলে? সুরেশ, দিন 5-6-এর ভেতরে যদি সুরমাকে নিয়ে সমুদ্র দেখে আবার কলকাতায় ফিরতে চাও, বুঝলে ভায়া, তবে বাঁধো মোট, কেনো টিকিট, আর চলো আমাদের দেশ, বুঝলে? তোমাদের রাজভোগ দিতে পারবো না ঠিকই, তবে অনাহারেও কিন্তু থাকতে হবে না বাছা। কি বলো, রাজি? হয়তো অদৃষ্টেরই কারচুপি। নারাজ হবার মতন বুদ্ধি খুঁজে না পেয়ে সুরেশ বলতে বাধ্য হলো, হ্যাঁ আচ্ছা, রাজি। তাহলে ষষ্ঠীর দিনই আমাদের যাত্রা শুরু হোক নাকি? হ্যাঁ, দশমীর পরেই আমাকে আবার কলকাতায় ফিরতে হবে, জরুরি কাজ আছে। কিন্তু দশমীর পরেই সুরেশ ফিরতে পারল না কলকাতায়। দেবতা বাঁধ সাধলেন।